আমাকে শুনতে পাচ্ছেন? আমি মনে করি আমাকে শুনতে পাচ্ছেন। আমি এখন যেই অভিজ্ঞতাটা শোনাবো আপনাদেরকে, এই অভিজ্ঞতা শোনানো আর এই অভিজ্ঞতা আরেকজনের পক্ষে লিখে বলা এবং লিখে বলা তারপরে তা পড়ে শোনানো, তার মধ্যে বহু তফাৎ। চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন এবং আমি যেইভাবে বলি ঠিক ওইভাবে আমার কথার উপরে ফোকাস রেখে শুনতে থাকুন। আসল টেরর কী জিনিস, আসল ভয় কী জিনিস তা আপনি এখন রিয়ালাইজ করবেন, হয়তো যদি আপনি তার জায়গায় থাকেন। এক নারী, তিনি একদম সুস্থ, কোনো সমস্যা নেই তার। তার জীবন সব দিক দিয়ে ঠিক, তিনি সব দিক দিয়ে ওয়েল এডুকেটেড, তিনি সব দিক দিয়ে একদম পারফেক্ট একজন নারী। শুধু স্বাভাবিকভাবেই তিনি বাথরুমে গিয়েছিলেন। আমি আবারও বলি, শুধু স্বাভাবিকভাবে তিনি বাথরুমে গিয়েছিলেন। যদি পুরো ব্যাপার না বলি তাহলে বুঝতে পারবেন না। তিনি স্বাভাবিকভাবে ২ দিন ৩ দিন ধরে টের পাচ্ছিলেন যে তার পেটে একটু গড়বড় চলছে। মানে তার জাস্ট একটা নিতান্তই গড়বড়। তিনি বাথরুমে বসার পরে তার কেন জানি মনে হলো যে তার সামনের দুনিয়াটা ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো হলো। তীব্র একটা ব্যথা তিনি অনুভব করলেন। তার ২ টা পা যেহেতু তিনি বসেছিলেন, তার ২ টা পাকে তিনি একত্রও করতে পারছিলেন না, আবার একই জায়গায় রাখতেও পারছিলেন না, আবার ছড়াতেও পারছিলেন না। কারণ তিনি বসেছিলেন এবং প্রচণ্ড উত্তাপ তিনি টের পাচ্ছেন তার। তারপর তার আর কোনো কিছু মনে নেই। তাকে উদ্ধার করা হয় এমন এক অবস্থায় ততক্ষণে তার ব্লিডিং হয়ে মড়মড় অবস্থা। তার তার অবিশ্বাস্যভাবে তিনি বসেছিলেন বাথরুমে, কিন্তু তার অবিশ্বাস্যভাবে এমন কি ঘটনা ঘটলো এটা আল্লাহ মাহবুদ ভালো জানেন। তার মানে আমি যদি না বলি তাহলে বুঝতে পারবেন না। তার যোনিপথ সহ সেটা ছিঁড়ে গেছে। এটা কিন্তু সম্ভব না। এইটা কেবল অ্যাক্সিডেন্টের মাধ্যমেই সম্ভব। মানুষের উপরে সিভিয়ার প্রেশার পড়ে যদি মানুষ থেতলে যাবে কোনো কিছু হয় তখন হয়তো ওইভাবে সম্ভব। কিন্তু তার ওই যোনিপথ সহ ছিঁড়া যায় এবং এই ছিঁড়ে যাওয়ার আকারটা আপনার হাত মুট করার পরে যতখানি ঠিক ততখানি। তাকে দ্রুত যখন উদ্ধার করা হয় ততক্ষণ তো তার মরমর অবস্থা। তো তাকে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ হায়াত রাখার মালিক। তাও হাসপাতালে তার ট্রিটমেন্ট শুরু হয়। এটা কিন্তু অ্যাবসার্ড একটা ব্যাপার। এখন চিকিৎসা শাস্ত্রে কি বলেছিল সেটা তো আমরা জানি না তখন। আমরা জানতে পেরেছি, মানে বিশেষ করে আমি আর কি জানতে পেরেছি পরে। তার ট্রিটমেন্ট শুরু হয় তখন সেই ইনজুরিটা ছিল লোকাল ইনজুরি। ডাক্তাররা সেটা বুঝে উঠতে পারছিলেন না স্বাভাবিকভাবেই। এটা তাদের পক্ষে বোঝা সম্ভব না যে একটা মানুষ সে বাথরুমে বসেছে, সে মানে রিলিফ হওয়ার জন্য, কিন্তু ওই রিলিফ হতে যে এমন ঘটনা ঘটবে কীভাবে, এটা ইম্পসিবল ব্যাপার, ভেতর থেকে টিয়ার ডাউন হয়ে যাওয়া। আমাদের শরীরে তো মাসেলের অভাব নাই, আমাদের শরীরে তো স্কিনটাই অনেকটা ব্যারিয়ার, বিশাল বড় ব্যারিয়ার। এত কিছুর পরে এইভাবে ক্র্যাক হয়ে ছিঁড়ে যাওয়াটা এটা অবিশ্বাস্য ব্যাপার। তো বিশেষ করে তার মানে মানে তার অন্য অর্গান ঠিক আছে, কিন্তু তার মানে যোনিপথ কেন এইভাবে ছেড়ে যাবে? যেন একটা বাচ্চা অ্যাবর্শন করে নিয়ে একটা টান দিয়ে চলে গেছে। বোঝাতে পারলাম? মানে বাচ্চাকে কেউ টান দিয়ে সেখান থেকে নিয়ে গেছে, মানে হিসাবটা এরকম দাঁড়ায়। তার ট্রিটমেন্ট চলছে সব। তার ওই ইনজুরির সময় সম্ভবত আমি আমি এখন গুলিয়ে ফেলতে পারি, কিন্তু আমি শিওর না, কিছু জিনিস হয়তো বেরিয়ে আসছিল। গর্ভে হয় ওভারি বা ইউটেরাস বা কোনো কিছু বেরিয়ে এসছিল। মানে তার লাইফের কন্ডিশনটা এতটা ক্রিটিক্যাল ছিল যে সে বাঁচবে ঠিকই, কিন্তু এটা কীভাবে ঠিক করবে ডক্টররা, এরকম একটা অবস্থা।
তো তার সমস্ত কিছু ঠিকঠাক করা হয় ভেতরে অপারেশন করে, কয়েকটা অপারেশন করে, এবং এই অপারেশনগুলো করার পরে সে মোটামুটি একটু স্টেবল। কিন্তু সে হাসপাতালেই একদিন রাতের বেলা মেয়েটা শুয়ে আছে। আপনার শরীর থেকে কেটে রক্ত যদি বেয়ে পড়ে না, আপনি যদি এটা টের পান, যদি টের না পান সেটা আলাদা হিসাব, কিন্তু টের পেলে চিটচিটা অনুভব হবে, এবং ওই গরম রক্তটা যে বেয়ে পড়ছে স্কিনের উপর দিয়ে সেটা আপনি টের পাবেন। এবং যদি সেটা ইনজুর্ড এলাকা হয়, অর্থাৎ যে জায়গা তার ইনজুরিটা হয়েছে সেই জায়গার টিয়ার ডাউন যদি হয় আবার, বা সেখানে যদি ব্লিডিং হয়, সেটা ইমিডিয়েটলি সে টের পাবে। তো সে ব্লিডিংটা টের পাচ্ছে তার ঘুমের ভেতরে, মাইন্ডেড, সে ঘুমের ভেতরে সেটা টের পাচ্ছে, এবং সে এখনই তার চোখটা খুলে হয়তো পাশে থেকে তার স্বামীকে ডাক দিবে। সে ওই অবস্থায় তার মুখ চেপে ধরে কে জানি, যে তার মুখ চেপে ধরে, তার চেহারা সে দেখতে পায় না, জাস্ট হাত থেকে হাতের কনুই পর্যন্ত সে দেখতে পায়, এবং সেটা অ্যাবনর্মাল মানুষের হাত, মানে সাধারণ মানুষের হাত নয়, এটা একটা অ্যাবনর্মাল মানুষের হাত। তার কেন জানি মনে হলো যে তার ওই হাত যেটা, তার ওই হাতের ভেতরে, মানে কবজিটা 3টা কবজি, এক হাতের ভেতরে 3 কবজি, তার কেন জানি মনে হয়েছিল। এরপরে সে এটা বুঝতে পারলো যে তার আবার ভেতর থেকে কি জানি হচ্ছে, তীব্র ব্যথা সেরে পেল। এরপর সে চিৎকার দিল আবার কোনো রকম। তার স্বামী উঠলো, ডাক্তার এলো, ইমিডিয়েটলি তার অপারেশনের কন্ডিশন তৈরি করা যায় না, তারপরও চেষ্টা করছিল কিছু করার। তো আবারও ওটিতে তাকে নিয়ে যায়। তার এখানে টিয়ার ডাউন হয়ে গেছে আবার, ঠিক যেইভাবে সেলাই করে তারা স্ট্রাকচারটাকে ঠিক করার চেষ্টা করেছিল, জায়গায় আবার একটা টিয়ার হয়, বড় ধরনের টিয়ার। আনুমানিক আনুমানিক আপনি একটা মাইক্রোফোন সহজে ঢুকে যাবে এতখানি টিয়ার হয় আবার। তো এইরকম কেন হচ্ছে সেটা তো আসলে বোঝানো সম্ভব না কারোর পক্ষে, ডাক্তারও তো সেটা বুঝবে না। কিন্তু এবার সে মাকে জানায়, মানে মেয়েটা তার মাকে জানায়, মানে মহিলা তার মাকে জানায় যে সেরকম একটা হাত দেখেছে। তো তারা আমাদের শহরের অলিগলিতে থাকা যত লোকজন থাকে সবার কাছেই গেল। কেউ, আমি দ্বিধাবোধ করবো না আপনাদেরকে বলতে, কেউ 2 লাখ, কেউ 70,000, কেউ 41,000, কেউ 4,001 টাকা, বিভিন্ন রকমের আস্কিং রেট ছিল তাদের। তাদের সবার একটা কথা হচ্ছে জাদু, কেউ বলেছে অমুকভাবে, তমুকভাবে, তমুকভাবে, বিভিন্ন কথা আর কি। কিন্তু তারা তার কোনো ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারেনি। বিশ্বাস করবেন, তার ওই টিয়ারটা, মানে তার ওইখানে ওই টিয়ারটা বেশ কয়েকবার হয়েছিল। এরপরেও আপনি কল্পনা করতে পারবেন যে কতবার একটা জায়গায় সেলাই দেওয়া সম্ভব। ডাক্তাররা নিজেরাও তাকে অবজারভেশনে রেখেছিল, সব কিছু করেছিল, কিন্তু আনফর্চুনেটলি সে মারা যায়। টিকে থাকা একদম মুশকিল, কেন জানেন? এই যে তার এই যে যোনিপথ সহ যে জায়গাটা টিয়ার হয়ে যায়, এই জায়গাটা টিয়ার হয়ে যাওয়ার কারণে তার পেশাবকে কিন্তু, মানে বাইরে ওই যে নালীর মাধ্যমে আর কি, আমরা যেরকম ক্যাথেটার ব্যবহার করি ওই রকম ক্যাথেটার দিয়ে কিন্তু তার পেশাবটা নেওয়া হতো। তো কোনো কারণে তার, মানে তার পেশাবের থলিও ইনফেক্টেড হয়। কোনো এক অদ্ভুত কারণে তার পেশাবের থলিটাও ইনফেক্টেড হয়। অবস্থা এমন যে তাকে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক পুশ করেই যাচ্ছে, বডিও রেসপন্স দেওয়া ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। মেয়েটা দেখতে সুন্দর ছিল, মেয়েটা ধীরে ধীরে কেমন জানি হয়ে যাচ্ছে, ঠোঁটগুলো কেমন জানি, মানে ডাক্তাররাও বুঝতে পারছে যে কোনো কিছু ঠিক নেই, কিন্তু ডাক্তাররা আপনার চেষ্টা করে রোগীকে সুস্থ করার। একদিন কি একটা টেস্ট করতে যে তাদের একটু সন্দেহ হলো, তারা আরেকবার টেস্ট করলো, টেস্ট করার পরে তারা দেখতে পায় কি জানেন, মেয়েটার ভেতরে ক্যান্সার ছড়িয়ে পড়ছে, অথচ এটা ডিটেক্টই করতে পারেন নাই তারা। কোনো কিছু কিন্তু মিলছে না। দেখেন, এত বড় টিয়ার হয়ে যাওয়া, বাথরুমে বসার পরে এত বড় টিয়ার হয়ে যাওয়া, এইখান থেকে শুরু করে এই সমস্ত কিছু, তারপরও শেষ পর্যন্ত মেয়েটা মারা যায়।
শেষ পর্যন্ত সে মারা যায়। এবং এমন না যে পরিবার চেষ্টা করেনি, পরিবার চেষ্টা করেছে সব দিক দিয়ে, ডাক্তারিভাবে শুরু করে বাইরে যেরকম কবিরাজ বা বৈদ্য এই সমস্ত কিছু পরিবার চেষ্টা করেছে, কিন্তু ওই যে বললাম হায়াত মওতের মালিক আল্লাহ। কিন্তু সে বারবারই বলতো যে ওই হাত, এক হাত কিন্তু 3 কবজিওয়ালা, মানুষের মতো 3 কবজি। ওই হাতের কথা সে বারবার বলতো, কারণ ওই হাত অতটুকুই দেখতো এবং কনুই পর্যন্ত সে দেখতো, কিন্তু অ্যাবনর্মাল। তো আমাকে যখন বলেছিল ততদিনে তো সব কিছু শেষই, সে তখন নাই দুনিয়াতে। শুনেছি বহু আগে আমি, এই ঘটনা বহু আগের। এখন আমি 2টা প্রশ্ন করব, না আমার প্রশ্ন একটা, আর আমি আবার আপনাদেরকে বলবো আমি ঘটনাটা কেন বললাম আপনাদেরকে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখুন এই ঘটনা আমার না, আমি শুনেছি। আর আমি যদি লিখতাম সেটা একটু ডিটেল অ্যাড করে সেটা লিখতাম আমি বোঝানোর জন্য। সেটা যদি আলিফ ভাই বলে শোনায় সেটা সুন্দর লাগবে, কিন্তু সেটা আমার মুখ দিয়ে সুন্দর লাগবে না, আমি জানি। কিন্তু কথা হলো কি জানেন, গল্প কথক কখনো অ্যাকচুয়াল ব্যাপার আপনাকে বোঝাতে পারবে না। আমি হচ্ছে সাক্ষী। আমার গলায় যখন কুত্তার বেল্ট পরাইছে না, কুত্তার বেল্ট পরানোর পরে শুনেন, ওই মেলটা আলিফ ভাইয়ের কাছে আসো। কুত্তার বেল্ট পরানোর পর ওই পুরো সিচুয়েশনে এরা গান গেয়েছে, গান। তো আপনার অপমানকে আপনি মনে রাখবেন, এবং মনে রাখার পরে আপনি ওই অপমানের প্রত্যেকটা মুহূর্ত কি হয়েছে না হয়েছে সব স্লো মোশনে মনে রাখতে পারবেন। তো এই গানটা তো আমার মনে আছে পুরাপুরি। এবার আমার কথাটা শুনেন। ওই গানটা আলিফ ভাইয়ের কাছে আসে, আমি লিখছি তো, লেখার সময় আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কিন্তু এই গানটা বলি নাই আপনাদেরকে, কেন জানেন? আমার নিজের পেইন কি আমি গান শুনে বলতে পারবো আপনাদেরকে? পারবে কোনো মানুষ? পারবে বলেন? আমারে কুত্তা বানায় যখন রাখছিল, আমার উপরে যখন থুতুগুলা মারতেছিল, আমি তো, আমরা যখন বসে যে থুতু জমিনে থুতু ফেলা, ওইটা মানে চিপা দিয়ে ইয়া করে নিজের মুখে নেওয়ার কথা যখন বসে, মানে যাই করেছে আমাদের, ওটা আমার জিল্লাদ আর কি। তো আমি কি বলবো যে ওরা কোন গান গাইতেছিল ওই সময়? কিন্তু সেই গানটা আমি লেখা পাঠাই দিছি আলিফ ভাইয়ের কাছে, আব্দুল জালেমা। কিন্তু আমি কি বারবার বলতে পারবো এটা? যখনই আমাদের কুত্তা বানায় আমার পিঠের পিছনে, যখন পিঠের পিছনে কি, যেটাকে আপনি বাম বলেন, বাংলায় বলেন, কেউ কেউ নিতম্ব, এইটা সেটা, নিতম্ব তার কেউ বলেন না, তো গালি দিয়েই বলি আমরা। যখন আমার পেছনে যখন বাড়িটা মারতো, ওরা গান গাইতো, আমি কি গান গায়ে শোনাইছি আপনাদেরকে? হ্যাঁ, কিন্তু ওটা ওইখানে লেখা। ওইটা ওই গল্প কথা কি পারবে বলতে? ভিকটিম জীবনও পারবে না, ভিকটিম জীবনও পারবে না। এই জন্য গল্প কথককে মজা লাগে মানুষের, কারণ গল্প কথা কথা আপনার মতো করে আপনাকে শোনাবে। আপনার অ্যাকচুয়াল ইমোশন নেওয়ার মতো অ্যাবিলিটি এমনিতেও নাই। অ্যাকচুয়াল ইমোশন মানে, সরি ইমোশন না, মানে ইমোশন, যখন ওই জিল্লাতগুলো আপনি ফিল করবেন ওই সময় আপনার মুখ থেকে কান আসবে না। কিন্তু গল্প কথক সেটা পারবে। গল্প কথক ফেক কান্না করতে পারবে না, পারবে না, কারণ তার সাথে ওটা অ্যাটাচমেন্ট নেই। সেটা গল্প কথক, সে জাস্ট গল্পটা আপনাকে বলে শোনাচ্ছে, আর আপনি এটাতে বাহাবা দিতেছেন। এটাই হচ্ছে তফাৎ। একজন গল্প কথক আপনার কাছে লেজেন্ড হতে পারে, কিন্তু সে হচ্ছে লেজেন্ড হচ্ছে সে গল্প কথকের দিক দিয়ে, সে স্টোরি টেলার হিসেবে লেজেন্ড। কতজনই তো আছে দেখেন,
আমার ভিতরে কোনো ভেজাল নাই। এই মুহূর্তে কতগুলো শো চলতেছে, আমি তো আর সবগুলোর নাম জানি না। কিন্তু ফ্রন্ট লাইনে তো ভাই ৪ জনই তো দেখি আমি চোখে। আর রাসেল ভাই তো হচ্ছেন যে সেই শুরু থেকে চালিয়ে যাচ্ছেন। এরপরে আলিফ ভাই, তার পরপর বাবু ভাই, তারপরে জাফনান ভাই। তারা যে শোগুলো চালিয়ে যাচ্ছেন তারা কেউই সাক্ষী না। তারা স্রেফ গল্পকথক। তারা স্রেফ গল্পকথক এবং আপনার লেখা ঘটনাটাই তারা বলে। আর আমি হচ্ছি আসল মানুষ, চোখে দেখা, হাত দিয়ে ধরা। তারা তো কেউ যা ভাই পচা লাশ ধরাটাই ধরছে। জিজ্ঞেস করেন আপনার গল্প কথাকারা ধরছে? আপনার গল্প কথাকার এত হ্যাডম নাই, এত হ্যাডমই নেই এদের। আলিফ ভাই, রাসেল ভাই, আফরান ভাই, বাবু ভাই, এদের এত হ্যাডমই নাই যে একটা পচা লাশ ধরার। এ কাজ আমার। একটা ডেড বডির চক্করে যায়, মানে গলে যাওয়া ডেড বডির চক্করে যায় আমি গোতাখোরদেরকে ফাঁসাই দিছিলাম রীতিমতো টাঙ্গুয়ার হাওড়ে। ওটা হচ্ছে ইমোশন ড্রিভেন ফয়সালা। আমার চোখের সামনে তো ছিল ওই 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 ব্রণের মতো অবস্থায়। বাকি জিনিসের কথা বাদ। আমি যখন রীতার নানা ঘটনা বলছি, রীতার নানা ঘটনা যখন আমি লিখছি, রীতার নানার কথা যখন আমি লিখছি, সেটা রীতার নানার মতো করে লিখছি আমি। আমার কথা লেখার সময় তো আমি আমার মতো লিখি, যা আমার উপর দিয়ে যায় তাই তো লিখি। আপনার গল্প কথকদের সে অ্যাবিলিটি নাই, আসলেই নাই। কিন্তু সে একজন গল্প কথক, এদিক দিয়ে সে লেজেন্ডারি। তারা 4 জনই লেজেন্ডারি, কেউ অস্বীকার করবে না। আমার ভেতরে অত ভেজাল নাই, আমি নিরেট মানুষ। আমি ওই কে কি করলো না করলো তো আমার কোনো কিছুর পরোয়া নাই। এগুলো তুচ্ছ আমার কাছে, এগুলো নিকৃষ্ট জিনিস, মূল্যহীন জিনিস আমার কাছে। কারণ আমার কাছে মূল্যহীন জিনিস দেখেই আমি এগুলো নিয়ে অত বেশি বাড়াবাড়ি করি না। কে কি করলো না করলো এগুলো আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমি কি নিয়ে আমার ইয়ানফসি করবো, ওইটা নিয়ে হলো আমার চিন্তা ভাবনা। কিন্তু এটা ফ্যাক্ট, আপনার আমার এই লেজেন্ডরা তারা আমি না। ওই যত লোকের কথা দেখবেন, যত লোকের কথা, তারা সবাই তো আরেকজনের কাছ থেকে আসা লোক। মনে করুন যে আপনি যে ওই কি জানি বলেন অমুক হুজুরের ঘটনা শুনতেছেন, সেটা লিখা পাঠাইতেছে তো আরেকজন শ্রোতা। অমুক হুজুর তো লিখা পাঠায় নাই। একমাত্র আমি যে আপনাদের সাথে সরাসরি কথা বলি। আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কিচ্ছু নাই। আমার যদি ফেমের দরকার পড়ে আমার চেহারা এতদিনে দেখতেন না। আমার যদি কোনো কিছুর দরকার পড়তো আমার চেহারা কি আপনারা কেউ দেখতেন না, বা আমি আপনাদের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করতাম না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কোর্সের অ্যাডভান্স স্টেজে রয়েছে 20 জন, আর পেছনে রয়েছেন আরও অনেক লোক, আনুমানিক 65 থেকে 70 জন, 50 জনও হইতে পারেন, মানে সিলেক্টেড ব্যক্তি থেকে। কেউ কেউ একদিন শুরু করে পড়া শুরু করতে পারেনি, কিন্তু তারপরে তাদের জন্য সেই উইন্ডো খোলা। কেউ বলতে পারবে না যে আমি তাদের সাথে কখনো রুট ব্যবহার করেছি, কেউ বলতে পারবে না। আমি তাদের সাথে কথা বলি তাদের মতো করি, তাদেরকে বোঝানোর মতো করে। কেউ বলতে পারবে না যে আমি তাদের সাথে রুট, কেউই না। কারণ আমার স্বভাব যেরকম, ওই স্বভাব লুকিয়ে রাখা সম্ভব না। ধরুন আমি রাগী মানুষ, আপনি রাগী, আপনার রাগ কি আপনি লুকিয়ে রাখতে পারবেন? আপনার স্বভাব যেরকম আপনি সেইভাবেই তো আচরণ করবেন। আমার যদি টাকা পয়সার দরকার পড়তো, তাহলে আমি কি টাকা পয়সা আমার কোর্স বিক্রি করে নিতে পারতাম না? আপনি জানেন অ্যাডভান্সে থাকা 4 জন 5 জন কোন লেভেলে যা পৌঁছে গেছে? অ্যাডভান্স গ্রুপে থাকা, জানেন না তো? তাদের নামও আমি নেব না, নিলে তো তাদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারা কোন লেভেলে যা পৌঁছে গেছে যে তারা এখন চাইলে যে কোনো জিনিস তালাশ করতে পারে, তালাশ করে একেবারে টু দ্য পয়েন্টে যে জিনিস ধরতে পারে। কিন্তু তাদের সামনে আরো বড় জার্নি, এ তো মাত্র শুরু।
কই, আমি যদি এখন তাদেরকে বলি আমাকে একেকজন 20,000 টাকা করে দিবেন, অন্তত 4 জন নয় আমাকে টাকা দিয়ে দিবে মুহূর্তের ভিতরে 20,000 টাকা করে। তো কত 80,000 টাকা এসে হলো। আমার না পয়সার প্রতি কোনো ইয়াই নাই, কোনো ইয়েই নাই। বস্তা, বস্তা টাকা এক কসাই আমার সামনে নিয়ে দাঁড়ায় ছিল। ওরে দেখলাম এসে সেজদা করতে বসে বসে ওই আমলে। বুঝছেন? ঐরকম লোক নিজে কামলার মতো বস্তা টানতেছিল। কারণ ওই জায়গায় অন্য কারো ঢোকার নিষেধ, প্রবেশ নিষেধ। আমার ঘরে বান্ডিল করা পড়ে আছে। আমি একটা ছবি পাঠাইছিলাম যে একটা ব্যাগের টাকা দেখাইছিলাম আমার গ্রুপে একবার। বিভিন্ন বান্ডিল সেখানে। মানে বিভিন্ন রকমের। কিন্তু মানে এটা এমন যে হয়তো কেউ টাকা দিয়ে গেছিল ওই ক্যাশ থেকে, টাকা যেভাবে পেরেছে ওটা জমা করে আমাকে খামের ভিতর দিয়ে দিচ্ছে। ব্যাপারটা আর কিরকম? আমি ধুই নাই, আমার দরকার নেই। আমার কাছে আছে, আমি কোথাও ফালাই দিতে পারতেছি না। কারণ ফালাই দিলে যদি আমার বলে যায় তুমি আমার টাকা ফালাইছো কেন, তখন তারে বোঝো। প্রত্যেকটা জিনিস যে কেউ যদি দেয় সেটার পেছনে তো রিজন থাকে, সেটার পেছনে তো অ্যাটাচমেন্ট থাকে। তো যখন কিছু মানুষ যখন আমাকে বলে যে আমার টাকা পয়সার দরকার, এটার দরকার ওইটার দরকার, তখন আমি শুধুমাত্র হাসি, এর বাইরে অন্য কোনো কিছু না। তখন যে আমি রাগে দুঃখে একটা কথা লিখি যে এই শ্রোতা নামক মূর্খতা আমার আর সহ্য হয় না, আর ভালো লাগে না। তাদের উপরে লানত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আমার। কিন্তু আমি দেই না, জানেন? কারণ আমি অভিশাপ দিলে সে শেষ, তারা আমার দেখা লাগবে না, দেখাই লাগবে না, এমনিই শেষ হয়ে যাবে। অভিশাপ জিনিসটা এরকম। আমি দেই না, আমি আমার নিজের উপরে কন্ট্রোল রাখতে পারি। আমি আমার নিজের উপরে কন্ট্রোল রাখতে পারি। আবার অভিশাপের ভিতরে তফাৎ আছে। আপনি চিল্লায় চিল্লায় কোনটা অভিশাপ দিতেছেন ওটা তো অভিশাপ না। তো এবার বলি, এই ঘটনাটা আমি কেন বললাম? টাকার কথায় সমস্ত জিনিস বাদ দিই। এই ঘটনাটা আমি কেন বললাম? কারণ আমি এই ডিমনটারে আজকে দেখছি স্বপ্নে। এটা আজকে আমার স্বপ্নে দেখা দিছে। এটা আমরা যেভাবে স্বপ্নে দেখা দিচ্ছে সেটা হইতেছে এইটাকে আমি যেভাবে দেখছি, এটা হাত আনুমানিক, মানে হাত যদি কাঁধ পর্যন্ত যায় ওর, তো ওর হাতের কাঁধ আনুমানিক 3 ফিটের চেয়ে একটু বেশি হবে। পুরা শুকনা হাত, কোনো মাসল নাই। কবজির এই জায়গাটা অরিজিনালি 3টা কবজি, মানে হাতের যে জয়েন্ট আমাদের কবজি না, এখানে 3টা কবজি। এবং চুলগুলা কেমন জানি, চোখও কেমন জানি, মানে মানে কঙ্কাল সার চেহারা, চুলগুলা দাঁড়ানো, চোখগুলো একদম বাইরে গেছে। আর ও স্বপ্নে আমাকে ধরার চেষ্টা করতেছে। মানে আমি শুয়েছি, ও আমাকে ধরার চেষ্টা করতেছে। ব্যাস আমি জায়গায় গেছি। আমি আইকা দেখাবো আগামীকালকে। অথবা যদি অথবা যদি না থাক, আমি এই যে এখন থাম্বনেলে সেটা করে দেব। আশা করি পোস্টারেই, এই পডকাস্টের পোস্টারেই হয়তো এই শয়তানটাকে আমি আপনাকে দেখাইতে পারবো। ড্র করার পরে এটা দেখাই কীভাবে বলি, আমি ড্র করি, ড্র করার পরে আমি ওইটা ছবি তুলে স্ক্যান করি, স্ক্যান করার পরে আমি বলি যে আমার একটা ফিগার দরকার। তো ফিগার ম্যাচ না করার আগ পর্যন্ত করি না। 20 বার 30 বার ট্রাই করি, কোনো সময় হয় না। কিন্তু বিশেষ করে রাস্তারটা একবার করলেই হয়, আমি জানি না কেমনে। আমি সেবারটা করতেই পারতেছিলাম না, হয় না। দেখুন তো তারটা করলেই হয়ে যায়। অন্য কারোরটা কিছু করতে পারি না, ইভেন এপিসোডটা হয় না, কিন্তু রাস্তারটা একটা দিলেই হয়ে যায়। রাস্তার 8 সেকেন্ড আরেকটা প্রম্পট আমার দেওয়া লাগে না। তো এইভাবেই আমি ড্র করে এই শয়তানগুলোকে ভিজিবলে আনতে পারি আপনাদের চোখের সামনে। কখনো যদি অ্যাকুরেট হয়ে যায় তখন আমি লেখা দিই যে অ্যাকচুয়াল ভিজুয়াল 100% ম্যাচেস, মানে এরকম আর কি। তো ওই তো আর কি, ইমেজ ম্যাচেস 100% অফ অ্যাকচুয়াল ভিজুয়াল আর কি। তখন আমি ওইভাবে লিখে দিই। তো এই ডিমেন্টের আজকে আমি দেখার কারণে আপনাদেরকে এটা বললাম।
আমার মনে হয় এটার পিছনে কোনো পারপাস আছে আমার এখন। কারণ আমি ড্রিমে যা দেখি সেটা আমার সামনে হয়। আমার ড্রিম এমনি এমনি যায় না কোনো জায়গায়। তো এই জন্য আমি আপনাদেরকে এই ঘটনাটা বললাম, আর ওই পয়সার কথাটাও বললাম, আর ওই ইয়ার কথাটাও বললাম, বোঝানোর জন্য যে আপনার গল্প কত লেজেন্ডারি হতে পারে, বাট তারা আমার মতো লোক না, তাদের ওই অ্যাবিলিটি নাই। কিন্তু তাই বলে যে তারা ছোট আর আমি বড় তা তো না। সম্মান দেওয়ার মালিক তা আল্লাহ ভাই। আমি কে? আমার মালিক যদি কালকে যদি আবার কোথাও ওই গার্বেজের মধ্যে ফালা দেয়, কোন উপায় আছে? আমার মালিক, আবার আমার মালিক যদি কালকে আমাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করা রাখেন, তাও তো আমার কোনো কিছু করার নেই, কারণ সেটাও তো আমার মালিকেরই ইচ্ছা। তাইলে অত ইজ্জ মানতে সাও, অত জিল্ল মানতে সাও, তাই না? তো এই কথা বলতে বলতে আবার আমার হুদ্দামের কথা মনে পড়লো। হাই কমান্ডের পাল্লায় পড়ার পরে যে কি অবস্থা হয়ে গেল তার। বাঁধনের ভালো শিক্ষা দিছিল সে, বাঁধনের ভালো শিক্ষা দিছিল। ইভেন আমার এখনো মনে পড়ে, তখন অনেকে বলতেছিল যে আমি নাকি টার্কিশ মুভি কি না কি কপি করে। ভাই ওগুলো রাবিশ। ওই ঘিন মিন যেগুলো দেখেন ওগুলো আপনি করে দেখানো, ওগুলো রাবিশ। আল্লাহ, আমার তো মনে হচ্ছে কয়দিন আগে, ও হ হ আসলেই, এই যে কয়দিন আগেই এক ভাই মডারেটর ক্যান্ডিডেট ছিলেন, ওই যে আলিফ ভাই মডারেটর চাচ্ছে না, এই জন্য আর কি যে পোস্ট দিল আর কি যে নতুন মডারেটর নেওয়ার জন্য। তো ও উনি অনেক আগে আমাকে মানে মেসেজ পাঠিয়েছিল, তারপরেও উনি আবার সেদিনও মেসেজ পাঠায়, কিন্তু আনফর্চুনেটলি উনি প্রেশারে মানে গ্রুপের একটা প্রেশার থাকে, তো আলিফ ভাইয়ের গ্রুপের একটা প্রেশার থাকে, আমার গ্রুপে কোনো প্রেশার থাকে না। তো মনে করেন যে আলিফ ভাইয়ের গ্রুপে ওই প্রেশার সে হ্যান্ডেল করতে পারে না দেখে সে বের হয়ে গেছিলো, বের হয়ে গেছে। তো উনি যাওয়ার আগে কিন্তু উনি আমাকে ওই যে যাওয়ার আগের দিন উনি আমাকে মানে একটা ক্লিপ পাঠিয়েছিল, রিলস টাইপের কিছু জিনিস, ইন্দোনেশিয়ান বা সামথিং কোন এলাকার ফিল্ম। তো বুদ্ধি করে না আমিও ইন্দোনেশিয়ান হরর ফিল্ম লেখা ছাড় দিলাম ইয়াতে, ছাড়স, এটা কী করলাম আমি, সার্চ হবে, যাই হোক। ভাষাজনিত ব্যাকরণজনিত উদ্ভট ভুলের জন্য কোনো ক্ষমা আমি চাই না। যাই হোক, আমি মূর্খ মানুষ, তো হুইনালন কি কই। তো আমি ওই ইন্দোনেশিয়ান মুভি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখি যে অনেক কিছু আহে, বেডিগো চেহারা কীরকম, আমার মুখ দিয়ে কি জানি বাইরে, এরপরে কি নাকি। পরে আমি দেখলাম একখানে দেখলাম মনে হয় এক বেডি মানে মুখ কালা, হ্যাঁ বাতাসে ভাসতেছে, তারপরে হইতেছে কি মাটি সাপ, মাটি সাপাইতেছে, বা একটা মাইয়া 16-17 বছর মাইয়া, হ্যাঁ আবার এই ভূত দিকে পড়ানোর চেষ্টা করতেছে বা সামথিং কিছু। আমি মনে মনে কই তোরে কইছে তো, তুই তো ফিল্ম বানাইছ, বাস্তব বাস্তব জিনিস বানাস নাই। ওই 17 বছরের মাইয়া কোন সময় সেন্সলেস হয়ে পড়ে গেছে আল্লাহ জানে। ও যখন এরকম কোনো কিছু দেবে, কোন সময় কোন মানুষের জিনে ধরা পড়ে সে উঠছে, বাতাসে ভাসছে, কোন জায়গায়, কোন জায়গায়, এটা কেবল তখনই সম্ভব যদি মানুষেরা ধরে, সম্ভব না তো। সে যদি মানুষের উপরে থাকে তাহলে সম্ভব, কিন্তু হ্যাঁ তো নিজেই আরেক বেডির মধ্যে হান্দায় বয়ে আছে, হান্দায় বয়ে থেকে হেই বেডিরে হ্যাঁ কেমনে বাসায় ভাই কি। সরি সরি সরি, কিন্তু অ্যাকচুয়াল জিনিস যেটা ভয়, এটা হচ্ছে যে আপনি যখন রিয়েলাইজ করবেন কি হইতেছে। যেমন একটা ঘটনা পাবলিশ হবে কয়েকদিনের ভেতরে, ওইটা রেকর্ড করে রাখছি ওই যে ছোট ঘটনা সিরিজে। তো ওনারা একটা জায়গা যায় না বলে দিলে সমস্যা, যাই হোক, ওইখানে মনে করেন যে এডিডি এসে কথাবার্তা বলে, ওই কথাবার্তাতে তারা একটু আচমকিত হয় ঠিকই, কিন্তু পরে যখন আবার এনটিটির সাথে তাদের কথাবার্তা হয়, ওই সময় কিন্তু তারা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে, অজ্ঞানও হয়ে যায় তারা। কেন হয়? কারণ মানে কি হইতে যাচ্ছে সেটা আপনি ইমাজিন করতে থাকেন মাথার ভিতরে আগে থেকেই।
মানে ভয় আপনার ভেতরে কিন্তু অ্যামপ্লিফাই হয় এবং অ্যামপ্লিফাই হওয়ার পরে আপনার ভেতরে এমন এমন কিছু দেখানো শুরু করে যেটা আপনি জাস্ট ইমাজিন করছেন ওই সময়, কল্পনা করছেন সব দিকে তাকানো অবস্থায়। এই যে এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন, যে কোনো কাজ করা অবস্থায় আপনার ৩টা ঘটনা কিন্তু একই টাইমে ঘটছে। দেখেন, আপনি আমাকে শুনছেন, আমার ব্যাপারটাও কল্পনা করছেন। যেটা বলতেছি সেটা ইমাজিন করার চেষ্টা করতেছেন। কোন জায়গায় জানি এক গরু মাইক হাতে নিয়ে গান গাইতেছে রাত্রেবেলা। শুনতেছেন? মানুষ কিরকম যে ফাতরা বিশ্বাস করেন আমি বুঝি না। মানে বিয়ে-শাদিতে মানুষ যাই হোক, বাদ- ওই কই জেনেছিলাম, হ্যাঁ। তো আপনি যখন আমাকে শুনতেছেন, এই সময় আপনি আমাকে শুনতেছেন, আমার কথাকেও কল্পনা করতেছেন, আপনার নিজের হাতে একটা কাজও চালা যাচ্ছেন, ইভেন আপনি আরও একটা ব্যাপারে হয়তো ভাবছেন। অর্থাৎ আপনি এই সময় ৩ থেকে ৪টা থট প্রসেসের ভিতরে একই সময় আছেন। তো যখন আপনি রিয়ালাইজ করবেন যে আমার কথাটা যেটা বিপদ আসন্ন এবং বিপদটা আসন্ন, এটা শোনার পরে মানে আসন্ন কোন দিক দিয়ে আসন্ন এটা ভাবতে ভাবতে যখন দেখবেন আকাশ অন্ধকার হয়ে গেছে, কথার কথা, এবং এই অন্ধকারটা আনন্যাচারাল অন্ধকার এবং বাতাসটা কেমন জানি ভয়ঙ্কর লাগতেছে, মানে কোন বড় তুফান জানি আসে বা কোনো টর্নেডো আসে কিনা, তখন আপনি ভয় পাবেন। ওই ভয় পাওয়ার পরও আপনি কিন্তু তখনও ঘরের ভিতরে স্টে করবেন অথবা প্রোটেকশনে চলে যাবেন, এটা করবেন সেটা করবেন, কিন্তু তারপরও আপনি আতঙ্কে থাকবেন। আপনার হয়তো বৃষ্টি ভালো লাগে, ঝড় তুফান ভালো লাগে, কিন্তু তারপরে ওই যে আমি একটা কথা আপনার ভেতরে ঢুকে দিয়ে গেছি যে ঝড় তুফানে তোর বড় ধরনের ক্ষতি হতে পারে, তো ওই ইমাজিনেশন আপনার কিন্তু তখন ওই আনন্দ ফুর্তি সব গায়েব করে দেবে। তখন সার্ভাইভাল ইনস্টিংক্ট আপনার অ্যাক্টিভ হয়ে যাবে এবং ভয় আপনি তখন পাবেনই। ভয়ও পাবেন, আবার ডিসিশনও নিতে বাধ্য হবেন আপনি। তো মূলত ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি সেটা কি মানে একসেপ্ট করতে পারছেন কিনা, বা সেটা সেটা আপনি ইমাজিন করতে পারতেছেন কিনা, এই জন্য আমি বললাম ভয় জিনিসটা অনুভূতির। দেখেন, দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? একটা মানুষের ভয়ঙ্কর একটা রূপ দেখা, তাই না? ওই ভয়ঙ্কর রূপ দেখলে কিন্তু ভয় পাবেন আপনি ঠিকই, কিন্তু আপনার বারবার মনে চাইবে আমি আরেকবার একটু দেখি তো, আরেকবার একটু দেখি তো। এই আরেকবার একটু দেখি তো করতে 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 যখন আপনি পুরো লাশটাকে একবার দেখে ফেলবেন, ভয় লাগবে। কিন্তু পরে আবার দেখবেন, পরে আবার দেখবেন, পরে আবার দেখবেন। এই যে একটু 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 করে ভয়টা আপনার কেটে গেল। কারণ আপনি যে ইমাজিনেশনটা কল্পনা করতেন, ওই ইমাজিনেশনটা একটা সেট প্যারামিটার পেয়ে গেল হুট করে, যে এটা এইরকমই হইতে পারে, এর বেশি কোনো কিছু না। বুঝাতে পারলাম? ধরলাম যে আপনি এমন একটা ফেস দেখলেন যে ফেসের উপরে পরজীবী ঘুরতেছে, মানে ফেসটা ডিকম্পোজ হয়ে গেছে। লাগবে ঘিণ অবশ্যই, কিন্তু তাকালেন, আবার একটু পরে তাকালেন, আবার একটু পরে তাকালেন। এরপরে এটা আপনার উপরে কোনো ইফেক্টই ফেলবে না। কারণ আপনি জানেন যে এটাই ম্যাক্সিমাম ইফেক্ট একটা মানুষের বডির উপর হইতে পারে, এবং এটাই ম্যাক্সিমাম যেটা দেখা আপনার বাকি ছিল, দেখার পরে এখনও ভয় লাগবে না আপনার। এরপর আবার যতবারই এরকম কোনো বডি দেখবেন যেটার উপরে হচ্ছে আপনার এই পরজীবী কিলবিল করতেছে, তো ভয় লাগবে না তখন। এটা ন্যাচারাল হয়ে যাবে আপনার কাছে, কারণ আপনি আপনার ওই সেট প্যারামিটারটা ভেঙে ফেলেছেন। আপনাকে ভয় দেখাতে হলে আপনার সেট প্যারামিটারের বিয়ন্ড লেভেলে যে আপনাকে ভয় দেখাতে হবে, এবং ওরা সেটাতে এক্সপার্ট। মানে আমি কি করলাম সেটা বুঝছেন নেই? না বুঝলে কমেন্টে করে দিয়েন, লিখে দিব মনে। রাগ টাগ করে না আমার লোকে হুদাহুদি, কারণ খুব চাপের মধ্যে আছি গত একটা মাস, মারাত্মক চাপের মধ্যে আছি। মানুষের কমেন্টের উত্তর দিতে পারতেছি না। মানুষগুলো এত তো ভালো ভালো কথা কয়, এগুলোকে দুই চারটা মিডিয়া কথা কইতে পারতেছি না, আবার দুই চারজনের সেলুটও দিতে পারতেছি না। রাগ টাগ করেন না, খুব চাপের মধ্যে আছি। আপনাকে আপনারা রাগ করলেন, আলী ভাই রাগ করছে জানেন? আলী ভাই রীতিমতো ফায়ার আমার উপরে, ঝাড়ি মারছে আমার, কয়েক আপনি আমার সাথে দেখা করলেন না এইসব, কিন্তু আমি তো যাইতে পারি নাই। কেমনে যামু? বউ তো অসুস্থ, কেমনে যাই কন? থাকি তো দুইটা মানুষ এক লগে, খালি এই ভিতরে রেখে যাওয়া যায় কোথাও? তা মাঝখান দিয়ে বকা খাইতেই আছি আমি, বকা খাইয়া খেয়ে দিস পাই না। তো এই জন্যই আর কি খুব চাপের মধ্যে আছে। এই অবস্থাও আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার, কারণ এই স্পেসটা আমি আপনাদের মানে আমার নিজের কথা বলার জন্যই রাখি। এই যে আমি হালকা হচ্ছে আপনাদের সাথে কথা বলে বলে,
ঘটনা বললাম, ওই ডিমনটার কথা বললাম, নিজের কথা বললাম, নিজের কষ্টের কথা বললাম, সব কিছু বললাম। আমি কখনো ২, ৪, ৫ জনের জন্য কখনো হার্ড স্টেপ নেব না, এটা মাথায় রেখেন। নাহলে ভাই আমাকে বলে না যে ওয়াহিদ ভাই সব বন্ধ করে দেন। করব না আমি। কারণ ওই ২, ৪, ৫ জন ম্যাটারই করে না আমার কাছে, ম্যাটার করেন আপনারা সবাই। কারণ একটা শোতে যদি কেউ মানে ১০ জন যদি দেখে, ১০ জন দেখার পরে একজন যদি কমেন্ট করে, বাকি ৯ জন কমেন্ট করে নাই। তো ১০ জন মানে তিনি ভালো কমেন্ট করলেও সে ১০ জন কাউন্ট হবে ভালো। আর তিনি যদি একটা খারাপ কমেন্ট করে তাহলে ওই একজন বাদে বাকি ৯ জন ভালো। তাহলে ওই একজনের জন্য কি বাকি ৯ জনের সাথে কোনোদিন বেইনসাফ করব? আমি ওয়াহিদ জীবনে বেইনসাফ করব না। কিন্তু কোনদিন জানি মাথা খারাপ হয় আল্লাহ জানে। কোনদিন জানি মাথা খারাপ হয় এটা কইতে পারবো না। মাথাটা খালি খারাপ হোক একবার। কি করবো জানেন? ওই যে বাইরে একটা বাস আছে, মানে একটু মোটা-সোটা। ওইটা লইয়া ঢুকমু ঘরের মধ্যে, ঢুইক্কা আগে মহিটরটার একটা বাড়ি মারমু। এরপরে পিছে গেস্টের একটা বাড়ি মারমু। এরপরে টেবিলটার ২ হাত দিয়ে উড়াইয়া টেবিলের একটা আছাড় মারমু। এরপরে গ্রুপে কমু যে এপিসোড বন্ধ কয়েক মাসের লেগে। যদি মাথার তার ছিঁড়া যায় তাহলে ওইটাই লাস্ট ঘটনা ঘটতে পারে। এর বাইরে কোনো ঘটনা ঘটবে না। মানে এপিসোড সব দিক দিয়ে বন্ধ। এটা আর কি বুঝাইলাম। তো জাস্ট এটা শেয়ার করলাম আপনাদের সাথে। কিন্তু আপনি ইমাজিন করেন, এবার আসি আমরা ওই ঘটনাতে। মানে ওই মেয়ের সাথে কেন এরকম ঘটনা ঘটলো, যেটা আমি জানি যে সে সিভিয়ার কেসের পেশেন্ট। সিভিয়ার কেস এটা। এটা সেহারের এমন একটা লেভেল, আমি আপনাদেরকে বলি, এই লেভেলটা আজ পর্যন্ত ঘটনাতেই বলি নাই। সেহারের এই লেভেলের ঘটনা আমি আজ পর্যন্ত বলিও নাই আপনাদের। কারণ আমি এখনও চিন্তা করি যে মানে এই ঘটনাগুলো কিন্তু ভীতিকর না, জানেন কেন জানেন? আমি বলি, আপনার মনে হইতে পারে যে এখানে কোনো ট্যাকটিক চলতেছে না, কোনো কিছু চলতেছে না, কিন্তু জানেন ক্ষতিটা যে করছে সে এই আমাদের সাথে থাকেই না। তারে সেই আনসিন ওয়ার্ল্ড থেকে টাইনা আনা হয়, সে আইসা তার কর্ম করে দেশে চলে যায়, তাকে আপনি ধরতে পারবেন না। সে এতটা মানে 100% অ্যাকুরেটলি কাজ করতে পারে, আর ধরতে পারবে না, কিছু করতে পারবে না। আমি যেমন নকশা এক্সপ্লেন করছি, এটা এটা কিন্তু সেরকম না। সেহারের এই লেভেলটা এতটা ডেডলি যে এটা সবাই করতে পারে, এবং যারা করতে পারে তারা ওই ইনভোক করে, ওই ইনভোকেশনের মাধ্যমে যে এন্টিটি আসে সে তার কর্ম করে দিয়ে চলে যায়, সে এখানে বসে থাকে না। এই জন্য কিছু ইফেক্ট দেখা দেয়। ওই ওই নারী, ওই মেয়ে, সে সম্ভবত নিজে টের পায় নাই, বা তার পেটে সন্তান ছিল, সে সম্ভবত টের পায় নাই। এটা হয় অনেক সময়। এমন এমন কিছু নারী আমি দেখেছি আমার লাইফে, এমন এমন না, অনেকটি দেখিনি, ২ জন ৩ জনই দেখছি, যে তাদের পিরিয়ড চলতেছে কিন্তু তারা বলতে পারবে না যে তারা প্রেগনেন্ট। বিশ্বাস করেন, তাদের পিরিয়ড রীতিমতো চলছিল, এর মধ্যে একজনের বাচ্চা আর কি পেটেই মারা গেছে। আমি তো জানি না ঘটনা কি, সে তারা মানে আমাকে তো আর বলা হয়নি যে তাদের মেয়ের ওই সময় ওই পিরিয়ড চলছিল কিনা। কিন্তু আমার যেটা মনে হয় যে তার পেটে বাচ্চা ছিল, এবং সেই বাচ্চাটাকে ওই ওই মোমেন্টে টান দিয়ে নিয়ে গেছে। এবং এই যে আনসিন ওয়ার্ল্ডের যারা রয়েছে, এদের 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 ধরাই সম্ভব না। এ এদের ধরাই সম্ভব না, ফুল স্টপ কথার, বিশ্বাস করেন, যতই ফাও তর্ক করেন না কেন। এরা আয়সা চলে যাবে, মানে এরা আয়সা করে দিয়ে চলে যাবে, এটা এখানে বসবেই না এক সেকেন্ডের জন্য। অর্থাৎ সে আপনাকে এসে গুলি মেরে দিয়ে চলে গেছে। এখন আপনাকে করতে হবে কি, এই গুলিটা খাইছেন, এই গুলির ড্যামেজটা আপনাকে ট্রিটমেন্ট করে ঠিক করা লাগবে। এখন আপনার যদি হায়াত থাকে আপনি বাঁচবেন, নাহলে বাঁচবেন না। বুঝতে পারলাম? কোনো দালাল নাই, কোনো গোলাম নাই, কোনো মালিকানা নাই, কোনো কিছু নেই, কোনো নকশা নেই, কমপ্লিট সেহার। এটা সেহারের সেই ধাপ, যেই ধাপটা করাটা অত্যন্ত রিস্কি। কারণ যদি এদিক সেদিক ভুল হয় না, যে সেহার করতেছে হেই শেষ। তো তার পেটে সম্ভবত বাচ্চা ছিল, এবং সে বাচ্চা ওইভাবে টান দিয়ে নিয়ে গেছে। এই জন্যই ওই অত বড় ক্র্যাকটা হয়েছে। কারণ ওই অত বড় ক্র্যাকটা কিন্তু ওই
ওই বাচ্চার ওই একটা লেভেলের ভ্রূণের কন্ডিশনের মতোই কিন্তু, মানে হাতের মুঠ যতটুকু হবে টের পায় নাই। আমি আবারও বলি সে হয়তো টের পায় নাই, কারণ আমি এক নারীকে দেখেছি যে তার প্রেগনেন্ট কন্ডিশন সে টের পাইছে কত পরে যে জানেন, যখন প্রায় 8 মাস হয়ে গেছে, পেট ফুলেই নেই তার, কিন্তু তো পেটে বাচ্চা ছিল। এরকম হয় কিন্তু। এখন বাচ্চা এভাবে নষ্ট করার পেছনে কারণ থাকতে পারে। পরে ঢাকা শহরে তাদের ব্যাকগ্রাউন্ড দেখা হলো, মানে যে মেয়ে মারা গেছে তার স্বামীর ব্যাকগ্রাউন্ড দেখা হলো ভালোভাবে, এবং সবারই মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমি চেক করে দেখলাম যে কারণ না এত হ্যাডম নাই যে এরকম একটা স্যাহার করবে। কিন্তু আমি জানি স্যাহারটা হয়েছে কোন জায়গা থেকে, বলতে পারবো না আমি, বললে ভাই ঝামেলা আছে। তো এটাই আর কি, মানে ওই ঘটনাটা এটাই হয়েছে আর কি। বাচ্চারা টান দিয়ে নিয়ে চলে গেছে, আর তার মৃত্যুটা খুবই কষ্টকর। চারপাশে এরকম হয়, অহরহ হয়। আপনি কিন্তু এখানে ঠকবাজ পাবেন, যেমন এরকমও মানুষ মানুষ তো খুব ডেসপারেট। এখন মানুষজন চিন্তা ভাবনা করে যে আমার তাবিজ করে মেরে ফেলবো। তো এখন ওই রকম ভণ্ড লোকও বেরিয়েছে যারা বলে যে আমি কুফরি করতে পারি। এখন কুফরি করতে গেলে 20-30 হাজার টাকা নেয়, নিয়ে যাওয়ার পরে আর কোনো খবর নেই। আমাদের পরাণই তো, আমাদের পরাণ মডারেটর পরাণ, এও তো এরকম একটা খপ্পরে পড়ে গেছিল প্রায় অলমোস্ট। কোনো এক কারণে সে মানে এতটাই ডেসপারেট ছিল যে সে কী করবে বুঝতে পারতেছিল না, কিন্তু তারপরও যে লোকের সাথে দেখা হলো সেই লোক বললো যে না আমি আপনার কাজ করে দিব, কিন্তু বিশ্বাস করেন পড়ানোর কাজ হয়ই নাই। মানে অবস্থা বুঝতে পারছেন, মানে সঠিক কাজেরও লিগ্যাল মানুষ নাই, মানে খুবই কম, এবং ব্যাঠিক কামেরও লিগ্যাল মানুষের সংখ্যা কম সব জায়গায় ভাই। মানে মানে ইতর মানুষে ভরে গেছে, মানে বলবে যে আমিও চালান করতে জানি, ও তো চালানের সহ জানে না। চালান করার জন্য অন্তত 3 মাসের প্রিপারেশন দরকার পড়ে। একটা খারাপ কাজ করার জন্য যেই পরিমাণ প্রিপারেশন দরকার পড়ে, ওই পরিমাণ প্রিপারেশন যদি কোনো দিন অন্য কোনো জায়গায় লাগাইতেন তাহলে আপনি বুঝতেন যে কেন এই খারাপ কাজের পেছনে অনেক প্রিপারেশন প্রয়োজন, অনেক। গ্রহ নক্ষত্র থেকে শুরু করে মানে বিভিন্ন জিনিস বললে ভেজালো যাবে। অ্যাস্ট্রো মানে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার স্যাপার তো, এ বহু জিনিস একটা একটা শাখায় জড়িত, মানে ওই এক পয়েন্ট থেকে এগুলো কোনোভাবে কোনো মানে একটার সাথে আরেকটা এমনভাবে যোগাযোগ রাখে, এই সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া সমস্ত কিছুর হিসাব নিকাশ করে পারফেক্ট টাইমে স্যাহের তৈরি করে মশা ধরিতেছে। পারফেক্ট টাইমে স্যাহের তৈরি করা এত এত সহজ না। তো ঘুরে ফিরে এই কাজগুলো কারা করতে পারে? যারা হচ্ছে এক্সপার্ট। দেখেন, কিছু কিছু মানুষ মেডিসিনের ব্যাপারে জানে দেখে সে বলতে পারবে যে কোন কোন মেডিসিন কোন কাজে লাগে। যেমন যারা হচ্ছেন ল্যাবে কাজ করে তারা জানে না, জানে তো যে কোন মেডিসিন কোন কাজে লাগতে পারে, কিন্তু ওইটা ওইটা ডিকটেট করে কে? একজন ডক্টর। তিনি জানেন রাইট ডোজ রাইট অ্যামাউন্ট কতটুকু একটা মানুষের জন্য, তাই না? তো সে ডক্টর কীভাবে হলো? সে কিন্তু জ্ঞান অর্জন করে ডক্টর হয়েছে। সেই যে ব্যক্তি, সে যে ল্যাবে রয়েছে, সেও কিন্তু সেই ল্যাবে থাকার উপযুক্ত পড়াশোনা সে করেছে। সে কিন্তু ডাক্তার নয়, আর ডাক্তার কিন্তু সে ল্যাব টেকনিশিয়ান নয়। দুজন কিন্তু দুই ভিন্ন মেরুর মানুষ। এখন সেই ল্যাব টেকনিশিয়ান সাডেনলি যদি বলে যে এই ওষুধগুলো খান বা ওই ওষুধগুলো খান, হবে? হবে বলেন? আপনার দরকার ডাক্তারের রাইট অ্যামাউন্ট ওষুধ সেবন করা, যেটা ডাক্তার আপনাকে ডিসাইড করে দেবে। আপনি যে জানেন ওষুধের চিকিৎসা কী, আপনি জানেন তো, আপনি জানেন যে নাপা খেলে ভালো হবে, কিন্তু ডাক্তার জানে যে নাপার ডোজ কতখানি হলে ভালো। নইলে তো নাপার এমনও ডোজ আছে যেটা হচ্ছে ওভারডোজ হওয়ার পরে হবে কি যে আপনার অ্যালার্জিক রিয়াকশন দেখা দেবে, মারাত্মক, মরেও যেতে পারেন। অ্যালার্জি আপনার কাছে হাস্যকর মনে হতে পারে অনেক মানুষের কাছে, ওই যে নাম শুনে আর কি, অ্যালার্জি, এই নাম শুনে, কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে মানুষ মারাও যেতে পারে। তো আমি এটা কেন বললাম?
কারণ ওই যে ডক্টর, সে পড়ালেখা করে ডক্টর এবং সে ল্যাব টেকনিশিয়ান, তিনিও ল্যাব টেকনিশিয়ান কিন্তু পড়ালেখা করে ল্যাব টেকনিশিয়ান। কিন্তু দুইজনের পড়ালেখার ধরন এবং দুইজনের কর্মের ধরন দুই প্রান্তের। ল্যাব টেকনিশিয়ানের কাজ হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড আবিষ্কার করে বা মানে এটার সাথে আরেকটা মানে যৌগিক ক্রিয়া করে এটা সেটা করে একটা মেডিসিন তৈরি করা, এবং ডাক্তারের কাজ হচ্ছে এই মেডিসিনের রাইট অ্যামাউন্ট মানে যাতে ইউজার ব্যবহার করতে পারে সেটা ইনশিওর করা। এটার জন্য ডাক্তারকে ডাক্তারি পড়তে হয়েছে। আজকে আমি এসে যদি আপনি হচ্ছেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাও ইলেকট্রিক্যাল কোনো কিছুর উপরে, আপনারা এসে যদি আমি জ্ঞান দিই এটা হবে বলেন? অথচ আমি পড়ালেখা করি নাই। কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষকে দেখবেন সব কিছু বিষয়ে তাদের কাছে জ্ঞান আছে, এই সব কিছু বিষয়ে তারা লেকচার দেয়। জ্ঞান থাকা এবং লেকচার দেওয়ার মধ্যে তফাৎ আছে। এটা আমি আপনাদেরকে এই জন্যই বোঝালাম। এবং আমি যেটা সেন্স করতে পারছি আপনাদের সাথে কথা বলা অবস্থা, আমার আবারও মনে হয় ঘোর আসতে পারে। কারণ আমি এটা সেন্স করতে পারছি যে যে কোনো সময় আমার ঘোরটা চলে আসতে পারে। আমার আমার বডি ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে এবং আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি চোখ খুলতে পারতেছি না এখন। মানে মানে হয়তো আমি ঘরে চলে যাবো এখন। ইচ্ছা করে আমি আপনাদের সাথে কথা বলতেছি এখন, কারণ চাইলে আমি জাস্ট টান দিয়ে টান দিয়ে ইউএসবিটা খুলে ফেলতে পারবো মাইক্রোফোন থেকে, যাতে রেকর্ড না হয় কোনো শব্দ। কিন্তু আমি সেন্স করতে পারছি আমি ঘরে চলে যাচ্ছি পুরোপুরি।